হাসিনার ইচ্ছায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও ৪ মামলার প্রস্তুতি ছিল দুদকে। ঢালাও মামলা ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও নিয়ে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতদিন সেনাবাহিনীর কাছে ছিলেন সাবেক আইজিপি মামুন। অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফির রিমান্ডে। আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুলস। ত্রাণ নিয়ে দুর্ঘটনার কবলে পড়া সেই ২৪ শিক্ষার্থীর মৃত্যু। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত জেনে নেওয়ার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। হাসিনার ইচ্ছায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও ৪ মামলার প্রস্তুতি ছিল দুদকে। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। গত ৫ই আগস্টের আগে আওয়ামী লীগ সরকার ও গোয়েন্দা সংস্থার তৎপরতায় দুদকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরও ৪টি মামলা করার প্রস্তুতি চলছিল। এসব মামলায় প্রফেসর ইউনূস পরিবারের সদস্যদের জড়ানোর পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট বদলে যাওয়ায় ওইসব মামলার ভবিষ্যৎ শেষ হয়ে যায়। মানব জমিনের বরাতে এসব তথ্য জানা যায়। দুদক সূত্র জানায়, ডক্টর ইউনূসের বিরুদ্ধে করা আগের মামলাটিও আওয়ামী লীগ সরকারের প্রেসক্রিপশনে করেছিল দুদক। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা থেকেই মামলাটি করা হয় তার বিরুদ্ধে। এমনকি অতি দ্রুত অভিযোগপত্র দাখিলের নির্দেশও দেওয়া হতো বলে জানা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, একটি মামলা দিয়ে ইউনূসকে আটকানো যাচ্ছিল না বলে আরও ৪টি মামলার প্রস্তুতি নেওয়া হয়, যেখানে ডক্টর ইউনূসের পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। আর এই কাজে সক্রিয় ছিল দুদকের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও তার ২ কমিশনার। দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চলতি বছরের জুন মাসে গ্রামীণ ব্যাংকের অনিয়মের চিত্র তুলে ধরে একটি অভিযোগ জমা পড়ে দুদকে। সেই অভিযোগটি যাচাই বাছাই শেষে দ্রুত অনুসন্ধানের জন্য আমলে নেয় কমিশন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অনুসন্ধান দলটি আগের মামলার কাজ করছিল সেই দলকেই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, একটি অভিযোগের আদলে একাধিক মামলার ছক করা হয়েছিল, যেখানে ডক্টর ইউনূসের পুরো পরিবারের সদস্যদের আসামি করার পরিকল্পনা করা হয়। এদিকে ঢালাও মামলা এবং প্রতিষ্ঠান ঘেরাও নিয়ে সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল দেশের আইন শৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মামলা হওয়ার মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়। সব মামলা সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জনসাধারণকে সতর্ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জননিরাপত্তা বিঘ্নকারী কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়েছে এবং বিচারের প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী এবং স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এই প্রসঙ্গে সরকার সবাইকে আশ্বস্ত করতে চায় যে মামলা হওয়া মানেই যত্রতত্র গ্রেপ্তার নয়। এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া যাচ্ছে যে জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে সরকার। এদিকে এতদিন সেনাবাহিনীর কাছে ছিলেন সাবেক আইজিপি মামুন। মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গ্রেপ্তারের আগে নিজেই আত্মসমর্পণের ইচ্ছা পোষণ করেছিলেন মামুন। এতদিন তিনি সেনাবাহিনীর হেফাজতে ছিলেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সকাল 7:30টার দিকে এসব আদেশ দেন। এর আগে চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।
আবু সাইদ হত্যা মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, শেখ হাসিনা শক্ত হাতে ছাত্র জনতার আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছিলেন। মামলার আরেক আসামি ওবায়দুল কাদের গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দেন। মামলার ৩ নম্বর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিল। মামলার ৪ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। সরকারের বিভিন্ন মন্ত্রী ও পুলিশ কর্মকর্তার নির্দেশে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিন চান তার আইনজীবী। আদালত শুনানি নিয়ে তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেননি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আদালতের এজলাস কক্ষের কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি। এ সময় পুলিশের হেলমেট পরিধেয় অবস্থায় তাকে দেখা যায়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের গ্রেপ্তারের কথা গতকাল মঙ্গলবার রাতে জানায় ঢাকা মহানগর পুলিশ। এদিকে অপহরণ মামলায় পুলিশ কর্মকর্তা কাফি রিমান্ডে। রাজধানীর হাজারীবাগ থানায় অপহরণের পর মুক্তিপণ আদায়ের মামলায় গ্রেপ্তার ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকালে গ্রেপ্তার কাফিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালতে তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। অভিযোগে জানা গেছে, আসামি ধানমন্ডি জোনে অতিরিক্ত উপপুলিশ পদে নিয়োজিত থাকাকালে মামলার অপর সাবেক আইজিপি বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সর্দার, হাজারীবাগ থানার ওসি ইকরাম আলী মিয়া এবং আসামি মাইনুদ্দিন কাজল সহ অজ্ঞাতনামা 10 থেকে 12 জন মিলে 2019 সালের 17 ফেব্রুয়ারি ধানমন্ডি থেকে মামলার বাদীকে অপহরণ করে। এরপর হাজারীবাগ থানা অধীন অজ্ঞাত স্থানে আটকে মুক্তিপণ চেয়ে বিপুল পরিমাণ অর্থ বাদীর পরিবার থেকে আদায় করে। এর আগে সোমবার রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ডিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি আশুলিয়া এলাকায় একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ওই ফুটেজে দেখা যায় গত 5ই আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ সদস্যরা একটি ভ্যানে একাধিক লাশ তুলছে। ওই মরদেহগুলো পরে পুলিশের একটি পিকআপ ভ্যানে তুলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা শুরু হলে তার তদন্ত করতে ঢাকা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সূত্রে জানা যায়, ঢাকা উত্তর জেলা পুলিশের দায়িত্বশীল কর্মরত ছিলেন আবদুল্লাহিল কাফি। তার নির্দেশেই লাশগুলো পুলিশের পিকআপ ভ্যানে তোলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তাকে শনাক্ত করার পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এদিকে আবরারের পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নির্মম মৃত্যুতে তার পরিবারকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রুল সহ আদেশ দেন। আদালত এই বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করতে মন্ত্রিপরিষদের বিভাগের প্রতি রুলস দিয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করে আইনজীবী মোহাম্মদ মাহবুব মোর্শেদ, রাষ্ট্রপক্ষে শুনানি করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রাঞ্জিব। আবরার ফাহাদ বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 2019 সালের 7ই অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়। এই হত্যাকাণ্ডে বিচারের দাবিতে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ সোচ্চার হন। নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ পরদিন চকবাজার থানায় মামলা করেন। সেই মামলার বিচার শেষে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার আদালত।